স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলনে দমন পীড়ন চালালে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে সে সময় সতর্ক বার্তা দেয়া হয়। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক গাজা, সুদান ও ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে মন্তব্য করলে এর জবাবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার তুর্ক। তিনি বলেন, জুলাই আন্দোলনে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ হিসেবে থাকতে পারবে না। ফলশ্রুতিতে পরিবর্তন দেখা যায়। ফলকার তুর্ক আরও বলেন, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার সময় জাতিসংঘের কাছে তদন্তের সাহায্য চাইলে এগিয়ে যায় তারা। তিনি জানান, বাংলাদেশে এসে তিনি বুঝেছেন আন্দোলনে সহযোগিতা করায় ছাত্ররা জাতিসংঘের প্রতি খুবই কৃতজ্ঞ। তাদেরকে আমরা রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন মনিরুল ইসলাম, মোহতাসিন বিল্লাল ও মাহমুদুল হাসান। ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উত্তরা এলাকায় অভিযান চালায় সিটিটিসির সদস্যরা। এ সময় ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। সাভারের কর্ণপাড়ায় অবৈধভাবে নদী দখলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, অভিযানে এখন পর্যন্ত কতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, আর এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখুন সুমানা, এই সাভারের যেটি এখানে যে নদীটি রয়েছে এটি হচ্ছে যেটি বংশী নদীর একটি শাখা নদী। এটি সাভারের কর্ণপাড়া এলাকায়। সেই কর্ণপাড়ায় কিন্তু এলাকায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এখানে যারা অবৈধ যারা দখলদার রয়েছে তারা মূলত এখানে বালুর ব্যবসা থেকে শুরু করে ড্রেজার বসিয়ে এখানে ব্যবসা শুরু করছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বাল ক্ষেত জমা পড়ে আছে। আজকে কিন্তু এই উপজেলা প্রশাসন কিন্তু এখানে প্রায় 50 জনের মতো শ্রমিক নিয়ে কিন্তু এখানে সেই অবৈধ উচ্ছেদ শুরু করেছে এবং সেখানে ড্রেজারের যে পাইপগুলো আছে সেগুলো তারা এখানে ভেঙে দিয়েছে, একেবারে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। এবং এখন এই মুহূর্তে যদিও এখানে মালিক যারা এই ব্যবসাগুলো পরিচালনা করে তাদেরকে এখনো পাওয়া যায়নি, কিন্তু এখনো তাদের সেই অভিযান পরিচালনা শুরু এখনো তারা করছেন। এবং আমি এই বিষয়ে যদি একটু আমি সংক্ষেপে শুনতে চাই, এই উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তারপরে আসলে আপনারা কি অভিযান আজকে এখানে শুরু করেছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নদী দখল করে অবৈধ যারা বালু ব্যবসায়ী তারা হলো যে বালুর গদি করেছে। আমরা সকাল থেকে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে তা অবৈধ যে দখলদার তার বিরুদ্ধে হলো যে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আপনারা যদি দেখেন যে ডেজার্টটা বালু উত্তোলনের যে ডেজার্টটা আমরা সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছি এবং বালু উত্তোলনের জন্য যে পাইপগুলো রয়েছে সেগুলো ধ্বংস করে দিচ্ছি। আপনার মাধ্যমে সাভারবাসীকে বলতে চাই, যারা এরকম অবৈধ ব্যবসায়ী আছেন তারা সতর্ক হয়ে যান, আদারওয়াইজ আপনাদের জন্য কিন্তু এই ধরনের পরিস্থিতি অপেক্ষা করছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন সুমনা, আসলে এই সকাল থেকে এখানে এই অভিযান শুরু করা হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত এই অবৈধ দখলদাররা এখানে আছে ততক্ষণ পর্যন্ত এই উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করবেন। সুমনা, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হালিম। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফ থেকে কুখ্যাত ডাকাত আবুল খায়ের ও তার একজন নারী সহযোগী কোহিনুরকে আটক করা হয়েছে। গতরাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হিনলা ইউনিয়নের রঙ্গিখালী ও লামারপাড়ায় এই অভিযান চালানো হয়। হত্যা, মাদক কারবার, চোরাচালান ও অপহরণ সহ অন্তত 8টি মামলা রয়েছে আবুল খায়েরের বিরুদ্ধে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়নের বাগুনা নামক এলাকার একটি বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ কোহিনুরকে আটক করা হয়।
আসন্ন ঈদকে সামনে রেখে চট্টগ্রামে অনেকেই নিজের ও প্রিয়জনের জন্য কেনাকাটা সারছেন। ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা সারতে চান তারা। ঈদ আসতে এখনো অনেকটা সময় বাকি, তবুও কেউ করছেন যাচাই বাছাই, কেউ বা এসেছেন এবারের ঈদ কালেকশন দেখতে। রোজার শুরুতে পছন্দের পোশাক ও এর সাথে মিলিয়ে অন্যান্য সরঞ্জাম কিনতে ব্যস্ত তরুণীরা। তারা বলছেন গরম যেন ঈদকে ফিকে করতে না পারে, তাই বাড়তি নজর সাজ পোশাকে। এবারের ঈদে বিদেশি বাহারি পোশাকের পাশাপাশি দেশীয় পোশাকের দিকেও আগ্রহ ক্রেতাদের। শপিং করতে তো সবারই ভালো লাগে, বেসিক্যালি ড্রেস কিনছি, জুতা কিনছি, একটু ফ্রিলি দেখা যায়, সব কাপড় ভালো মতো দেখা যায়, এটার জন্য হচ্ছে আগে থেকে মার্কেটে এসে সবকিছু দেখা। বিক্রেতারা বলছেন থান কাপড় ও থ্রি পিসের বেচাকেনা হলেও ছুটির দিন ছাড়া ক্রেতা সমাগম কিছুটা কম। আশা করছেন 10 রোজার পর জমে উঠবে চট্টগ্রামের ঈদ বাজার। সুতিটাই বেশি পছন্দ করি, তবে এবার একটু দেশীয় প্রেফার করার চেষ্টা করছি। লাহোরি কটনেরও চলতেছে, পাকিস্তানি বিভিন্ন ইন্ডিয়ানও অনেক থ্রি পিস আছে, চলতেছে ভালো। দেশীয় কাপড় আল্লাহর রহমতে মনে হয় যে এখন অনেক আগে আসছে। মোটামুটি আল্লাহর রহমতে বেচাকেনা ভালো আছে। ভালো মানের পোশাক ও দামের বিষয়ে ক্রেতাদের সন্তুষ্ট রাখতে সচেতন রয়েছে মার্কেট কর্তৃপক্ষ। এর পাশাপাশি ক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন করে মার্কেটের পার্কিং ফ্যাসিলিটি বাড়ানোর পরে এবং এবার এনশিওর করছি যে মার্কেটে কোয়ালিটি পূর্ণ যাতে মার্কেটে সবাই আনে। ঈদকে ঘিরে চট্টগ্রাম মহানগরীর বিপণী বিতানগুলোয় রাখা হয়েছে ছাড়ের ব্যবস্থাও। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বাসের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হচ্ছে আগামী 14 মার্চ থেকে। অগ্রিম হিসেবে 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের টিকিট বিক্রি করা হবে। একযোগে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে কিছু পরিবহন এবার পুরোপুরি অনলাইন ভিত্তিক টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যেন যানজটে আটকে না থাকতে হয়, সেজন্য প্রশাসনকে নজর দিতে আহ্বান জানান বাস মালিকরা। এছাড়া নাইট কোচগুলোতে নিরাপত্তার স্বার্থে ভিডিও করে রেখে তারপর গাড়ি ছাড়ার একটা পরিকল্পনা করা হচ্ছে বলেও জানায় বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 4র্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু শেখ ও সজীব শেখকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা জানান সম্প্রতি বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় মেয়েটি। সেখানে বৃহস্পতিবার দুপুরে 8 বছরের শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে শিশুটির বোনের শ্বশুর ও দুলাভাইকে আটক করা হয়। ধর্ষণের ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে বৃহস্পতিবার রাতেই মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা শাখা। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। মাত্র 9 বছর বয়সেই দৃষ্টি হারান টাঙ্গাইলের আব্দুল গফুর। কিন্তু প্রতিবন্ধী হয়েও গফুর নিজেকে সফল খামারি হিসেবে তুলে ধরেছেন। পরিবারের বোঝা না হয়ে এখন তার উপার্জনেই চলে সংসার। অন্ধত্ব কখনো বাধা হতে পারেনি গফুরের কাছে। জীবন তাকে চ্যালেঞ্জ দিয়েছে, তিনি তাতে হার মানেননি। জন্মের পর স্বাভাবিক জীবনযাপন করলেও শিশু বয়সে হঠাৎ অসুস্থ হয়ে 2 চোখের দৃষ্টিশক্তি হারান আব্দুল গফুর। পারিবারিক অসচ্ছলতার কারণে চিকিৎসার অভাবে পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। তবে অন্ধত্বকে প্রতিবন্ধকতা মনে করে থেমে যাননি গফুর। সংসারের হাল ধরতে কৃষিকাজ সহ যুক্ত হয়েছে নানা কাজে। টাঙ্গাইলের ঘাটাইলের শিশিরচালা গ্রামের বাসিন্দা আব্দুল গফুর 2015 সালে মুরগির খামার দিয়ে শুরু করেন গফুরের সংগ্রামী জীবন। হার না মানা এই যুবক নিজের জীবনই বদলাননি, সচ্ছলতা এনেছেন পরিবারেরও। বুদ্ধি করলাম তাহলে কটা মুরগি পালি দিয়ে কি লাভবান হতে পারে কিনা। পরে প্রথম অবস্থায় মনে করেন 1200 মুরগি উঠাইলাম, খুব কষ্ট করে উঠাইলাম, মানে বাকি বুকি খাওয়াই এটি করাইয়া মনে করেন যে আবার মোটামুটি এখন একটু সফলতায় আইছি। ফারাম টারাম কইরা
সংসারেও কিছু দায়িত্ব কইরা খাইতেছে, আঙ্গ চালাইতেছে। তবে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এরকম প্রতিবন্ধী বা অসহায় যারা আছেন তারা সফল উদ্যোক্তা তৈরি হবেন এবং ওর কাছ থেকে শিক্ষা নিয়ে যে কোনো সফল হওয়া যায়। সেজন্য আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সবসময় সহযোগিতা করতে ইনশাল্লাহ প্রস্তুত থাকব। গফুরের জীবন যেন শেখায় স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করার মানসিকতা থাকলে সব বাধা জয় করা সম্ভব। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রথম দফায় ব্যর্থতার পর আগামী সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন। এবারের বৈঠক অর্থবহ হবে বলে আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বৈঠকে সরাসরি অংশ না নিলেও সেখানে উপস্থিত থাকবেন তিনি। কিয়েভ একটি দ্রুত এবং স্থায়ী শান্তিতে পৌঁছানোর জন্য কাজ করছে বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে শান্তির জন্য একটি কাঠামো নিয়ে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। এর আগে গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন জেলেনস্কি এবং ট্রাম্প। পরবর্তীতে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চল কুইন্সল্যান্ডে আঘাত হানতে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আলফ্রেড। 51 বছর পর ভয়াবহ এমন ঘূর্ণিঝড়ের কবলে দেশটি। এর ফলে প্রচুর বৃষ্টিপাত এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলের পাশ দিয়ে ব্যাপক ঢেউ বইছে। কিছু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি গণপরিবহনও বন্ধ রয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত 10,000 বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবারে খেলার খবর। ভারতের বিপক্ষে এএফসির বাছাই পর্বকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার প্রথম দিন অনুশীলন করে টাইগাররা। সৌদির তাইফ জেনারেল স্পোর্টস অথরিটি ক্যাম্পে চলে 1.5 ঘন্টার প্রস্তুতি। আগামী 25শে মার্চ তৃতীয় রাউন্ডের খেলায় ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজরা। ম্যাচটি হবে ভারতের শিলংয়ে। সেখানকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। সেই ঠান্ডা আবহাওয়ার সাথে মানিয়ে নিতেই সৌদি আরবের ক্যাম্পটির দিকে বিশেষ নজর থাকবে হ্যাভিয়ার ক্যাবেরার শিষ্যদের। গত সাফ চ্যাম্পিয়নশিপের আগেও সৌদিতে এই কন্ডিশনে অনুশীলন করেছিল দলটি। তাতে 14 বছর পর সাফের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।